স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। মানবতা বিরোধী দুই অপরাধীর সাজা কার্যকরে ৭১-এর চেতনার দিকে দেশের নবযাত্রা দেখেছেন অনেকে। এর আগেই ২ মাসে বেশি লম্বা বিলাত সফর শেষে দেশে এলেন বিএনপি চেয়ারপারসন। এসব নিয়ে আজকের আলোচনা ফেরা। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপি সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আছেন এবি নিউজ 24.com এর প্রধান সম্পাদক রাজনীতি বিশ্লেষক সুভাষ সিংহ রায় এবং সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের। জনাব হাবিবুর রহমান হাবিব, আগামীকাল আলী হাসান মাহমুদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে আসলে হরতাল ডেকেছে জামাতে ইসলামী। বিএনপির একজন শীর্ষস্থানীয় যিনি সর্বোচ্চ নীতি নির্ধারকদের একজন ছিলেন, স্ট্যান্ডিং কমিটির সদস্য, তারও আসলে ফাঁসি হয়েছে একই দিনে একই সময়। কালকের হরতালকে বিএনপি সমর্থন করছে কিনা? আপনাকে ধন্যবাদ এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে স্বাগত। না, আপনি যে কথাটি বলেছেন এটা নতুন কথা না, এটা পুরনো কথা। কারণ বিএনপি এর আগে দেখেছেন, হ্যাঁ যোগ হয়েছে অবশ্য একটা, যে আগে বিএনপি সাথে জোট আছে ২০ দলীয় জোট। তো ২০ দলীয় জোটে যখন জামাত ইসলামের দুইজন নেতা দুইজন নেতা যখন আপনার তাদেরকে ফাঁসি হয়ে যাওয়ার পরে যখন হরতাল দিয়েছে, তখন বিএনপি কিন্তু সেগুলিকে ওইভাবে সমর্থন করেনি। এবং গতকাল যে ফাঁসিটা হলো, সেই ফাঁসি হওয়ার কারণে বিএনপি কিন্তু সবসময় বলে এসেছে যে যারাই অপরাধী, যারাই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, তাদের যদি সঠিকভাবে বিচার করে তাদের যদি ফাঁসি বা যে কোনো শাস্তি হোক না কেন, সেই শাস্তির ক্ষেত্রে বিএনপি কোনো কথা বলবে না, প্রথম কথা। তো এখানে প্রশ্ন হলো যে এখন তাহলে আপনি কি আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আপনি কি ফাঁসির পক্ষে কথা বানাবেন, যেহেতু কোর্ট বিচার করে ফেলেছে এবং ফাঁসি অলরেডি হয়ে গেছে। এখন কথা হলো যে বিএনপি কিন্তু প্রথমে বলে আসছিল, এবং এই ফাঁসি নিয়ে আমি আমার নিজের কথা বলবো না, সবই কথা। যিনি ভিকটিম, যার ফাঁসি হয়েছে, যিনি এখন কবরস্থ হয়েছেন, তো উনি একজন মুসলমান ছিলেন, উনি অন্য ধর্ম অবলম্বী ছিলেন না। কিন্তু ফাঁসির পরে যে কথাগুলি বা যে কাজগুলি হচ্ছে, এগুলি কি কোনো ধর্মীয় মোতাবেক হচ্ছে? একটা মানুষের ফাঁসি হয়েছে, ধরেন উনি অপরাধী, উনি অপরাধ স্বীকার, কিন্তু এই অপরাধ এখানে আরেকটা জিনিস হলো কি, যে আজকে যে জিনিসটা কালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আমরা একটু একটা করে কথা বলি, আমি ওই কথাটার সাথে আমি একসাথে আপনার কথার উত্তর দিয়ে দিচ্ছি। সেটা হলো এই যে বাংলাদেশ কি এত দ্রুত সবকিছু সিদ্ধান্ত নিতে পারে? সালাউদ্দিন কাদের চৌধুরীকে আমি যতটুকু চিনি এবং ওনার সন্তানেরা কালকে যে কথা বলেছেন, শেষ পর্যন্ত কিন্তু এখন তো উনি নাই, উনি বলেছেন যে আমি প্রাণ ভিক্ষা চাইনি। ওনাকে তো জিজ্ঞাসা করার সুযোগ নেই। সর্বশেষ দেখা গেছে ওনার সন্তানেরা বলেছেন চাইনি। এবং দেখেন যে এখানে, এবং উনি কিন্তু আমরা যারা আছি আমাদের কাউকে আমরা নিজেদেরকে ছোট বলবো না, কিন্তু উনি কিন্তু ৬ বারের পার্লামেন্টারিয়ান। উনি জানেন যে আন্তর্জাতিক এই যে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার হবে, সেই বিচারের যে শাস্তি হবে প্রাণদণ্ড, সেই প্রাণদণ্ড মওকুফ করার ক্ষমতা রাষ্ট্রপতির নেই। উনি জানেন, যেহেতু উনি নাই। এইটা কালকে আনিসুল হক সাহেব পরিষ্কার সাবেক আমার ধারণা আমি বলি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে নিয়োগ করা বাদে বাকি সকল কার্যক্রমে প্রধানমন্ত্রী পরামর্শে করবেন, কিন্তু ক্ষমতা নাই সেটা বলা, ক্ষমতা নাই বলে না, পরামর্শ মানে এটা ধরুন হয় না, করে না। এবং এটা আরো, এবং এখানে সালাউদ্দিন কাদের চৌধুরী জানেন যে আমি প্রাণ ভিক্ষা চাইলে আমি প্রাণ ভিক্ষা পাবো না, উনি সেখানে প্রাণ ভিক্ষা চাইতে পারেন। সেটা নিয়ে যে নাটক হলো, তার সবচেয়ে হাস্যকর ব্যাপারটা কি, বাংলাদেশকে এত দ্রুত এগিয়ে গেছে এই ২-৩-৪ ঘন্টা ৫ ঘন্টার ভিতরে বুধবার রিভিউ খারিজ হওয়ার পরে। না আমি আসলে একজন মানুষ যার যিনি আর এখন আর আমাদের মাঝে নেই, তিনি তার কারণ মৃত ব্যক্তি সকল কিছুর ঊর্ধ্বে আসলে। তারপর আমি যেটি বলি যে আপনি বলছেন যে এটি খুব দ্রুত হয়েছে, আমি কি আপনাকে হিসাব দিব যে কালকে যখন প্রাণ ভিক্ষা, না কালকে যখন ওনার পরিবার যখন দেখা করেছেন, পরবর্তী সময় যখন আর ওনার অ্যাডভোকেটদের দেখা করার কোনো সুযোগ ছিল না আইনে, বা আমরা যেটা শুনে আসতেছি যা বলা হচ্ছে যে অ্যাডভোকেট, হ্যাঁ, কিন্তু দুইজন ম্যাজিস্ট্রেট দেখা করলেন, হ্যাঁ, তো ওখানে উনি বের হয়ে উনি বললেন যে ওনারা প্রাণ ভিক্ষা চেয়েছেন। বা এখন আমার কথা হলো যে উনি প্রাণ ভিক্ষা যে চেয়েছেন, তাহলে একটা ফর্ম আছে নিশ্চয়ই, অ্যাপ্লিকেশন আছে, ফরম্যাট আছে, সেই ফরম্যাট উনি সিগনেচার করছেন নিশ্চয়ই, সেটা দেখা দিলে তো হয়ে গেল। তারপরেও সেটা নিয়েও তো প্রশ্ন থাকতে পারে। প্রথম কথা আমি বলি যে আপনি মনে করেন, আমি আপনাকে আমি কথা শুনি, একটা মানুষ মারা গেছে, যেহেতু সে যত তার বিরুদ্ধে যত অভিযোগই দেওয়া হোক না কেন, এবং আমি 2 দিন টক শুনলাম
না, হাই ভাই, এমন কিছু আমি- মানুষ, না, হাই ভাই, আপনার কাছে আমি কি- আমার উত্তরটাই আমি দিচ্ছি। জি। এমন মানুষজন এই টক শোতে আমি দেখলাম, এমন কিছু কিছু মানুষ এমন এমন কথা বলছে যাদের নিজেদের অনেক দোষ ত্রুটি তারা করেছে। সে বিচারপতি থাকাকালীন সময় হোক, সে ব্যবসায়ী হওয়াকালীন হোক, সে অন্য পেশার লোক হোক না কেন, তারা যে সবাই স্বচ্ছ তার তাও মানে না। তার মানে এইভাবে আপনার না, আমি বলছি আপনার যে- সমালোচনা করার জন্য না, না, আমাকে একদম শুদ্ধ মানুষ না হতে না হবে। শুদ্ধ মানুষ না, না আমাকে একদম আমি শুদ্ধ যদি- মানে না, আমি যদি কোনো ভুল পরিশুদ্ধ করি, মানুষ হই, আমি যদি কোনো ভুল করি তাহলে কোনোদিন বলতে হবে না, না আপনি ভুল আমি করেছেন। যদি পরিশুদ্ধ মানুষ না হই, তাহলে আরেকজন আমি মানুষের আরেকজন সমালোচনা করতে সম্বন্ধে হবে না। বলতে লিমিট রাখা লাগবে, লিমিটের বাইরে হয়েছে। এবং এই তারপর লিমিটটা দেখেন, কে ঠিক করবে? আপনি না ঠিক না করে দিবেন? আমি ঠিক করে দেবো না, আমি বলছি অ্যাজ এ মুসলিম হিসাবে। তারপর ফুল ছিটানো, মিষ্টি বিতরণ, এই যে যে ঘটনাগুলি, এগুলি কিন্তু মানুষ ভালোভাবে নেয় না। মানুষ ভালোভাবে কেমনে নেয় না সেটা আজকে পরিস্থিতি দেখুন, হাই ভাই, আমরা আবার আপনার কাছে আসবো। আপনি আমি বলছেন যে আপনার- হ্যাঁ। বলছেন যে মানুষ ভালো করে নেয় না, কিন্তু নেয় না, এটা তাহলে নেয় না। কিন্তু এবং তারপরে এখানে শুনুন, তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরী, আমি পক্ষে কথা বলতে হয়ে গেছে, আমি পিছনে কথা বলতে চাচ্ছি না। তারপর ওনার পক্ষে এটা কিন্তু কথা বলতে চাচ্ছি না। আটজন সাক্ষী দিতে চেয়েছিলেন। না, মানে সেটা বিচার শেষ হয়ে যাওয়ার পর আপনি বিচার সাক্ষ্য শেষ দিতে না, চান? প্রথমেই সালমান রহমান সাক্ষী দিতে চেয়েছিলেন। আর তারপরে আপনার বাংলাদেশে একজন রানিং বিচারপতি, এখন উনি বিচারপতি আছেন, উনি বিচারপতি আছেন, শামীম হাসনাইন। হ্যাঁ শামীম হাসনাইন, শামীম এবং ওনার হাসনাইন মা দিতে চেয়েছেন, বিচারপতি শামীম হ্যাঁ, হাসনাইন সাক্ষী দিয়েছেন আমার আগে। মনে যে এবং এগুলি এই সম্পর্কে এখন জিনিসগুলো কথা বলা, এগুলি না, আমি সম্পর্কে এই কথা বলা, কথা এটা বলতে- নিষ্পন্ন না, বিচার নিয়ে কথা নিষ্পন্ন বলছি বিচার আমরা। না, আমি বলতে তবে চাই যেমন যে- যারা হাবিবুর রহমান, না, আমি আমরা- আমার এটা- আমার এটা- একটি এই- বিষয়, এই জায়গায় আমার আমাদের একটি বিষয়, কথা আছে, আমার হ্যাঁ। একটা বিষয় যে বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন মেম্বারও মারা গেছেন, বিএনপি কি হরতাল আগামীকালে হরতাল সমর্থন করছে কিনা? না, বিএনপি এখন তো কোনো হরতাল হরতাল কোনো সমর্থন করছে না। আমি একটু জনাব সুভাষ সিংহ রায় আপনাকে জানতে চাইবো যে আপনি আপনার অন্য সব পরিচয়ের বাইরেও নিজে abnews24.com এর প্রধান সম্পাদক হিসেবে আপনি পরিচয়টি সবার উপরে আপনি রাখতে চান। সেই দাবি থেকে আপনাকে বলছি যে আপনি কি সম্পাদক হিসাবে দেখতে চেয়েছেন যে ওই প্রাণ ভিক্ষার আবেদন বা ওই চিঠিটিতে কি ছিল, বা আমাদের এই দাবি তোলা উচিত কিনা যে আমরা আসলে সেটি দেখতে চাই, যেহেতু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা প্রাণ ভিক্ষার আবেদন করেছেন? খালেদ মহিউদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ। জি আপনি সরাসরি যেহেতু প্রশ্ন করেন এবং সরাসরি উত্তরটাও পছন্দ করেন, জি আমি সরাসরি উত্তর যেটা দিই, জি যেই বিতর্কটি তোলা হয়েছে সেই বিতর্কটি একেবারেই ঠুনকো একটি বিতর্ক। আপনি মানে আইন পেশার লোক না, কিন্তু আপনি ব্যক্তি জীবনে জি, আপনি গিয়েছেন, আমি বলছি জি, একদম খুব পরিষ্কার যে এখানে যদি ঠিক তিনি যদি নিজের সাজা মওকুফ না চাইতেন তাহলে 2 দিন কিন্তু বিলম্ব হতো না। খুব পরিষ্কার কথা এটা, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বিভিন্নভাবে খোঁজ খবর নিয়েছি এবং আমার এই অনুসন্ধান সবসময় থাকবে। আমরা আপনার কাছে থেকে এই প্রশ্নটি করতে চাই যে আমরা সেইটি আসলে দেখতে চাইতে পারি কিনা, যেই প্রাণ ভিক্ষার আবেদনে তিনি কি লিখেছেন, কি করেছেন। কেন আমরা এটি দেখতে চাই, এটি কারণ হচ্ছে যে জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী বা জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যা বলেছেন তার উপরে কিন্তু আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতির অনেক মোড় এবং এই বিচার প্রক্রিয়া নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আসলে কেটে যেতে পারে। সেটি সরকার প্রকাশ করে, সরকার প্রকাশ করার বিষয় তো আছেই। আমি যে কথাটি বলি, অহেতুক যে বিতর্ক তৈরি করা হয় সেই বিতর্কের ক্ষেত্রে আমি বলি অহেতুক ঠুনকো এটা বইলে কি আসলে কমানো যাবে? কারণ বিতর্কটি আছে না না, এবং কোনো বড় বিতর্ক না। এতক্ষণ ধরে হাবিব ভাই যা বললেন সেই বক্তব্যের আমি কিন্তু সারার্থ খুঁজে পাই নাই। আমি পাই নাই কারণে আমার খুব শ্রদ্ধেয় নেতা উনি, আমি পাইনি, পাওয়ার কথাও না, কারণ এই বিষয়টা খুব স্পর্শকাতর বিষয়। হাবিব ভাই এখন কুল রাখি না শ্যাম রাখির অবস্থা। আমি একটা কথা বলি যে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, নিজের হাতে অ্যাপ্লিকেশন লিখেছেন 2 জন। আমি আজকে এই রেকর্ডটা থাকবে, নিজের হাতে আবেদন লিখেছেন, ঠিক আছে, কিন্তু সরকার সেটি প্রকাশ করলে অবশ্যই প্রকাশ করবে যদি এমন কোনো প্রয়োজন হয়, হঠাৎ করে তো প্রকাশ করবে না। জি, এবং যেই আইনের কখনো কিন্তু আপনি দেখেছেন যে এই আপনার ক্ষমা কিংবা সাজা মওকুফ, কেননা বাংলাদেশের সংবিধানের 49 ধারায় স্পষ্ট উল্লেখ আছে যে কোনো শাস্তি কোনো উচ্চ আদালত কিংবা কোনো ট্রাইব্যুনাল কর্তৃক যে কোনো আদেশ, ফাঁসির আসামিকে তিনি মওকুফ করে দিতে পারেন, তিনি তাকে মার্জনা করতে পারেন, মৃত্যুদণ্ড দিতে পারেন, মৃত্যুদণ্ড থেকে আজীবন কারাদণ্ড দিতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। রাষ্ট্রপতিকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে। এবং এই 2 দিন যে বিলম্ব হয়েছে কিংবা হয়নি, এটা কারণ একটাই। এবং কেন সরকার এটা করতে যাবে? আমার কাছে একদম স্পষ্ট প্রশ্ন, দর্শকদের সঙ্গে প্রশ্ন, আমি এই কথাটা আমি উপস্থাপন করি, কেন এটা করতে যাবে? যেই সরকার যুদ্ধ অপরাধীর বিচার তার নির্বাচনী অঙ্গীকার, মাত্র 23 দিনের মাথায় ক্ষমতা গ্রহণের মাত্র 23 দিনের মাথায় এই দায়িত্বটি পালন করা শুরু করেছেন। এত ঝড় ঝপটা গিয়েছে, এত প্রতিবন্ধকতা গিয়েছে,
এবং বাংলাদেশের মানুষের এক অংশ সেন্টিমেন্ট আছে, এটা প্রিন্স ভাই খুব ভালো করে বলবে, যে কেন এত দেরি হচ্ছে, কেন এত কি সাক্ষীর প্রয়োজন, এত কি প্রয়োজন, কত কিছু বলা হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তার দৃঢ়তা দিয়ে প্রমাণ করেছে যে তিনি প্রতিটা বিন্দু বিন্দু কিন্তু অনুসরণ করিয়েছেন এবং রিভিউর কোনো সুযোগ কিন্তু আজকে পৃথিবীতে নাই। সারাদিনের একটা গুজব ছিল যে এই যে মৃত্যুদণ্ডের প্রাণ ভিক্ষার কথাটা যে বলা হয়েছে সেটি কেবলই সরকারের বানানো কথা, তাহলে আপনি এটি বলতে চান যে না, আপনি দায়িত্ব নিয়ে বলতে চান যে না, তারা আসলে চিঠি। আমি তো আবার পুনরায় উচ্চারণ করছি, জি। আমি জেনে বলছি এবং জি। বুঝে বলছি যে জি। তারা নিজ হাতে এই আবেদনটি করেছেন। এবং আপনি সরকার এটি কোনো না কোনো সময় আবার এটি প্রকাশও করবে। হ্যাঁ, সেটা যদি আপনার- প্রয়োজন হয় প্রকাশ তো করতেই না, পারেন। মানে প্রয়োজন তোমার জন্য আপনি তো অবশ্যই দেখবেন যে না, আপনি কি দেখবেন প্রয়োজন- যে কোন এক সময় পার্লামেন্টের প্রশ্নোত্তর কি- পর্বে কি- দেখা যাবে যে প্রধানমন্ত্রী তার উত্তর কিন্তু এটা দিয়েছেন। কি কি প্রয়োজন হয় দেখা যাক পার্লামেন্ট এটি বলে কিনা। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে জানতে চাইবো যে অনেকদিন ধরে আসলে একটি দাবির চারদিকে আমরা ঘুরপাক খাচ্ছি, সেটা হচ্ছে জামায়াতে ইসলামের দাবি রাজনীতি করার অধিকার নিষিদ্ধ করার। তো জামায়াতে ইসলামের রাজনীতি করার নিষিদ্ধ করার বা দল হিসেবে জামায়াতে ইসলামী নিষিদ্ধ করার ক্ষেত্রে অনেক সময় মনে হয় যে আওয়ামী লীগ আসলে একটি কৌশলের রাজনীতি অনুসরণ করছে, যেন জামায়াত এবং বিএনপিকে একসাথে ট্যাগ করে রাখা যায়। আপনার কাছে এরকম মনে হয় কিনা? একটু লিডিং কোশ্চেন হয়ে গেল, আমাকে মাফ করবেন, কিন্তু রাজনীতি কৌশলের না না, কোনো অসুবিধা নেই। আমি আপনার কথার স্ট্রেট উত্তর এটাই যে হ্যাঁ, এটা মানুষও মনে করে এবং এটা আমরাও তো মনে হয় যে এটা আওয়ামী লীগ তার কৌশলের খেলা খেলছে। কিন্তু পরে যেটা বললেন সেই কৌশলটা জামাতের সাথে বিএনপিকে ট্যাগ করে রাখা, নাকি এইটা প্রেসার দিয়ে অন্য কিছু করা, নাকি এইটা আরো বড় পরিকল্পনার অংশ, সেটা নিয়ে কোশ্চেন আছে হয়তোবা। সেটা যেহেতু না, আমরা সেদিকে আর যেতে চাই না। তবে নিঃসন্দেহে এটাই আমার কাছে মনে হয় যে তার কৌশলগত কারণ সেটা করছে। কিন্তু আমার এই প্রশ্নে যদি বলি, সেটা একটা ভুল পদক্ষেপ হচ্ছে। ভুল পদক্ষেপ কেন? যেমন আপনি এখানে শুরু যেটা দিয়ে করলেন, দেখুন যে সম্ভবত যদি ভুল না হয় বললেন যে এই ফাঁসির মধ্য দিয়ে ৭১-এর পথে নবযাত্রার একটু হাঁটাফেরা। হ্যাঁ, জি। ফেরা, নবযাত্রা ফেরার কথাটা আপনি বললেন। কিন্তু বাংলাদেশে একটা বড় সমস্যা হয়ে গেছে কি দেখেন, যে আমাদের মধ্যে অনেকেই আমরা এত নীতি নৈতিকতা বর্জিত দলবাজে পরিণত হয়েছি যে আমরা ৭১-কেও মানে এই ধরনের যে এটা ফিরে এসে যে একটা সঠিক পথে হাঁটা, ওই বিবেচনা রাখতে পারি না। এইরকম জায়গায় চলে যাই আমরা। বিবেচনাকে আমাদের ওই সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ এবং নিজের স্বার্থ বিবেচনা করেই কিন্তু এই পদক্ষেপগুলো নেই এবং এই কথাবার্তাগুলো অনেকে বলি, যার জন্যে এত বড় একটা ঘটনা বাংলাদেশে ঘটে গেল। আমি এত বড় ঘটনাই বলবই, বিশেষ করে সর্বশেষ যে দুজনের ফাঁসি হলো, তারা তো দুই দলের অন্যতম প্রধান, এবং তাদের দাম্ভিকতা কি ছিল, মানে তারা বলেছে এটা অ্যাবসার্ড, এটা হতেই পারে না, এইটা ছিল। এবং মৃত্যুর আগেই কতকগুলো নাটকের ঘটনা তারা ঘটে গেল, এটাও দেখা যায়। যেমন যে কোশ্চেন এসেছে, আমি দেখেন এটার ভাবছিলাম উত্তর দেবো না, তবু বলতে হয়, এর আগে যাদের ফাঁসি হয়েছে তাদের কিন্তু পরিবার পরিজন থেকে স্টেট আমরা জানতে পেরেছি যে তারা এগুলো ভিক্ষা টিক্ষা, ক্ষমা ভিক্ষা টিক্ষা চাইবে না। কিন্তু দেখুন এবার কি ঘটলো, এমনকি বিএনপির গয়েশ্বর রায়ের সংবাদ সম্মেলনে সে যখন বলল যে আমি কথা বলে শুনেছি যে প্রাণ ভিক্ষা চাইবে না, সাথে সাথে মাইক কেড়ে নিয়ে বলল যে না, এটা সে চাইবে কি চাইবে না একান্ত তার ব্যাপার, কোশ্চেন কিন্তু করে দিল। একইভাবে আরেকজন জামাতের সেক্রেটারি, তার পরিবার এসে কিন্তু অনেক আগে থেকে বলছে, এবং ওইখান থেকে বেরিয়ে কি বলল এটা যে তিনি মনে করেন রাষ্ট্রপতি আমাদের দেশের অভিভাবক এবং আইনজীবী, তিনি ন্যায় বিচার করবেন। তার মানে কিন্তু উনি কোনো কথা বলবেন না এমনটা কিন্তু বলে নাই। তারপর এসে বললেন বিষয়টা তার ব্যক্তিগত। তার মানে কোশ্চেনগুলো কিন্তু ছিলই যে তারা কিছু একটা করতে যাচ্ছে। কিন্তু আমাকে যদি বলেন মানুষের কিউরিসিটি কোনটা, কিউরিসিটি হচ্ছে আসলে কি লিখেছে, এটাই তো মূল কথা। এবং সেটি সরকারের প্রকাশ, আমার মনে হয় যে এটা আসলে প্রকাশিত হবে। সুতরাং এটা নিয়ে আমি অত কোনো নতুন কিছু এমন কিছু দেখি না। এটা কিন্তু যে পয়েন্ট আমি বলতে চাচ্ছি, এইটা কেন এইটা ঘটনাগুলো এই যে এইটাই একটা বড় সংকট হচ্ছে। প্রিন্স ভাই, আমরা একটা বিরতি নিয়ে আসি। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই সব ঘটনার মধ্যে দিয়ে জামায়াতে ইসলামী আসলে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের মানুষের মধ্যে প্রভাবে দুর্বল হচ্ছে কিনা, এবং জামায়াতে ইসলামের সাথে থাকাটা বিএনপি কেন লাভজনক মনে করছে, ফিরে এসে আপনি যদি সেটি আমাদেরকে আবার একটু বলেন। আমরা এই জায়গা থেকে আপনার কাছে আবার একটু শুনতে চাই। আমরা একটা বিরতি নিচ্ছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রিন্স ভাই, আমি বিরতির আগে জানতে চেয়েছিলাম যে জামায়াতে ইসলামী এটাতে দুর্বল হচ্ছে কিনা, সরকার জামায়াতে ইসলামীকে নিয়ে আসলে এক ধরনের কৌশলের কথা, সেটা আপনি বললেন। বিএনপি জামায়াতে ইসলামের সাথে থাকাটা লাভজনক কেন মনে করছে? আমি প্রশ্নটি ঘুরিয়ে করছি এই কারণে, কারণ বিএনপি তো জামাতকে আসলে ছাড়ছে না।
জামাতকে আঁকড়েই ধরে আছে। না, আমি আপনার শেষেরটা বলে প্রথমের উত্তর পরে যাই। প্রথমত হচ্ছে যে বিএনপির লাভ লোকসানের থেকে যদি বিবেচনা করি, যে বিএনপি এখনো তাকে যে প্রশ্রয় দিয়ে যাচ্ছে এবং এই কারণে সে যে সুযোগ পাচ্ছে, এটা পুরো জাতি আমরা কিন্তু তাদের লোকসানের ভাগিদার হচ্ছে। এইটা হচ্ছে আমার প্রথম মন্তব্য। দ্বিতীয় মন্তব্য হচ্ছে এটা বিএনপিও নিজে লোকসানে পড়ছে একেবারে পরিষ্কার অর্থে। কারণ বিএনপি তাদের মধ্যে, আমি এটা একাধিকবার বলেছি যে অন্ততপক্ষে আমরা যখন ছাত্র আন্দোলনে ছিলাম, আপনি এটা জানেন, তাদের ইয়াংদের আমরা অনেক সময় যে জামাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অনেক আন্দোলন সংগ্রাম বিভিন্ন জায়গায় করেছি। আজকে সেই ছেলেগুলোর কিন্তু মোরালিটিটা ধ্বংস করে দিচ্ছে এবং ওই পক্ষে নিয়ে যাচ্ছে। আমি দেখলাম যে বিএনপির সম্ভবত আজকে কোনো একটা পত্রিকায় যে ইউনিভার্সিটির একজন পদধারী, তাকে জিজ্ঞেস করা হয়েছে এই ঘটনার পরে, সে বলছে বিএনপির অভিমতই আমার অভিমত। মানে আজকে যেটা 80-র দশকে আমরা এই ছাত্র দলকে এটা দেখি নাই। তার মানে বিএনপির মধ্যেও যারা এই ধরনের ছিল মানসিকতা সম্পন্ন লোক, তাদেরকেও তারা ভেঙে দিচ্ছে। একটু আগে আমি যেটা বললাম যে নীতি নির্ভরতা বর্জিত দলবাজের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, বিএনপি এটা করছে। আর যদি বলেন জামাত ইসলাম তো নিঃসন্দেহে তার দুর্বল হচ্ছেই, এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা মাঝে যেটা প্রশ্ন করেছেন সেটা আমার মূল উত্তর, আমরা অনেকে কৌশলের নামে বা এটার নামে যারা করছে, তারা কিন্তু আরেকটা বড় সংকটের কাজ করছে কি জানেন? সেটি হচ্ছে যে আমরা এই যে যাদেরকে ফাঁসি দিলাম, ব্যক্তি তো ব্যাপার না, তাদের কর্মকাণ্ড ব্যাপার ছিল এবং তারা তাদের তথাকথিত একটা আদর্শ ছিল এবং সেই আদর্শ 75-15 আগস্টে এখানে তথাকথিত বাস্তবায়নের নামে তারা কিন্তু অর্থ বৈভব গড়ে তুলেছে, একটা সামাজিক প্রভাব প্রতিপত্তি গড়ে তুলেছে, তাদের একটা সাংস্কৃতিক বলয় গড়ে তুলেছে। এর বিরুদ্ধে যদি সংগ্রামটা আমরা না করতে পারি, তাহলে কিন্তু যে দুর্বলতার কথা বলছি, আমাদের একেবারে সমস্যা। কিন্তু আপনি যদি এইটা একটু আবার বলেন যে ধরেন আওয়ামী লীগ যে আসলে জামায়াতের দায়টা বিএনপির গায়ে লাগাচ্ছে, কিন্তু নিজেরা জামায়াতকে নিষিদ্ধ করছে না, বরং জামায়াতের বিভিন্ন নেতা কর্মীর ফুল উপঢৌকন বিভিন্নদের নিচ্ছে এবং বিভিন্ন ভাবে এই কৌশলটা করছে, সেইটি জাতিকে কিভাবে ক্ষতি করছে? আমি ওইটাই উত্তরে কিন্তু এখন বলছি, ওইটাই এখন সবচেয়ে বেশি ক্ষতি করছে। আমি ওই কথাটাই ব্যাখ্যা করে বলছি যে ওই আপনি ফুল দেওয়ার আগে যদি হিসাবটা করেন, আমি যেটা আবার একটু রিপিটেশন হচ্ছে যে তারা, এটা তো তাদের একটা তথাকথিত আদর্শ, অপআদর্শ যেটা, এবং সেইটা দীর্ঘদিন ধরে কিন্তু তারা অর্থের উপরে দণ্ডায়মান হয়ে গেছে। একটা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশে কিন্তু তারা চালু করে ফেলছে এবং যার উপরে দাঁড়িয়ে তারা বিভিন্ন কর্মী পালা থেকে শুরু করে অনেক কিছু করছে এবং তারা কিন্তু এই বিজনেসের মধ্যে আপনি দেখবেন আওয়ামী লীগ, বিএনপি সহ নানা মানুষকে জড়িয়ে নিয়েছে। তাদের একটা সামাজিক ভিত্তি গড়ে উঠেছে, সাংস্কৃতিক ভিত্তি গড়ে উঠেছে। আপনি এইটাকে যখন প্রয়োজন ছিল আমরা উপড়ে ফেলানো, আওয়ামী লীগ তখন কৌশলের নামে এই জামাতকে নিষিদ্ধ না করে এবং এই যে কাজগুলো একটু আগে বললাম, এইটাকে উপড়ে ফেলানোর জন্য একটা জনগণের একটা গণ আন্দোলনের ভূমিকা পালন না করে অনেক বেশি ক্ষতি করছে বলে আমার মনে হয়। সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির রায় কার্যকর করা, খুব দ্রুত যদি একটু বলেন যে অসন্তুষ্ট বিএনপি তার অসন্তোষ জানিয়েছে, ফাঁসি কার্যকর করার ক্ষুব্ধ পাকিস্তানের অবস্থান আর আপনাদের অবস্থানের ক্ষেত্রে কাছাকাছি হয়ে গেল কিনা? না, পাকিস্তানের অবস্থান আমাদের অবস্থান কাছাকাছি হবে কেন? পাকিস্তানের খুব হবে কেন? আপনি দেখেছেন যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ আদালত থেকে যে বিচার হয়েছে সেটাকে রায় কার্যকর করার পরে পাকিস্তান যে ভাষা ব্যবহার করেছে সেটা হচ্ছে ডিপ কনসার্ন এন্ড অ্যাঙ্গুইশ, তারপরে ব্যবহার করেছে তারা ডিপলি ডিস্টার্ব। এবং আপনি জানেন যে পাকিস্তানের হাই কমিশনারকে তলব করা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় কালকে তার কাছ থেকে সেটি শোনা হবে। সেটি আপনারা এটি কি হয়? এটা পাকিস্তানের হাই কমিশনকে তলব করা হয়েছে, ঠিক আছে, কিন্তু এই যুদ্ধ অপরাধীদের এই ফাঁসির দণ্ড মওকুফের বা ফাঁসি না দেওয়ার জন্য কোন দেশটা বলেনি বলেন তো? আমি জানি না যে কোন কোন দেশ বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টিভেন র‍্যাব মার্কিন, না না সে তো বলবেই, সেটা শুধু না, ইউরোপিয়ান ইউনিয়ন তো ফাঁসির ব্যাপারে, ফাঁসির তো তার ফাঁসির ব্যাপার, আমার সংবিধানে বা বিচার ব্যবস্থায় ফাঁসি না থাকলে মৃত্যুদণ্ডের এগেইনস্টে তারা কথা বলছে, মৃত্যুদণ্ডের এগেইনস্টে কথা বলছে। এখন পাকিস্তানের, এখন আপনারা যে কথাটা বলতেছেন যে পাকিস্তান তার মতামত ব্যক্ত করেছে, তার ব্যাখ্যা সরকারের কাছে পাকিস্তান। আচ্ছা ঠিক আছে, আমি এখানে কিছু কথা হচ্ছে না, আর তাহলে এই বিষয়ে আমি থাকতে চাই না ওই জায়গায় না, আমি কথাগুলো যে প্রিন্স ভাই যে কথাগুলো বললো আর কি, জামাত ইসলামের সাথে যে আজকে আওয়ামী লীগ যে বিএনপির সাথে কি করার চেষ্টা করছে, আওয়ামী লীগ তো আওয়ামী লীগের নীতির কাছে নেই। জামাত ইসলামের প্রতিটা যে সমস্তগুলি বড় বড় প্রতিষ্ঠান আছে, ইসলামী ব্যাংক থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠানের কাছে তার বিজ্ঞাপন নেই, তো অনেক কিছু তারা নেই, কোনটা জায়গায় তারা বাদ দেয় না। ভাই আপনি কিন্তু এই আর্গুমেন্টটা ঠিক বুঝতে পারি না যে একটা দল হচ্ছে বিজ্ঞাপন নেয়, আরেকটা হচ্ছে যে আপনাদের জোটের অংশ। সেই আমার জোটের অংশ, আমার জোটকে খেলে জামাত ইসলামী ব্যাংক কিন্তু অনেকবার বলেছে তারা জামাত ইসলামীর প্রতিষ্ঠান নয়। আবার আপনি বলছেন না, আমি বলার গণজাগরণ মঞ্চ বলে এখানে না, কথা হলো যে ইসলামী ব্যাংক বলছে তারা জামাত ইসলামী প্রতিষ্ঠান না, কিন্তু এখানে আলোচনা কি আসছে, জামাতে তাহলে অর্থনৈতিক ভিত্তিগুলো কি কি? ইসলামী ব্যাংক বলেন, আপনার হাসপাতাল বলেন, এটা বলেন সেটা বলেন, এগুলি তো আমাদের অর্থনৈতিক ভিত্তির কথা আপনারা বলবেন। আচ্ছা ঠিক আছে, এখানে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি এখানে, জি,
যে আজকে যে কথাটা বারবার বলা হচ্ছে বিএনপির উপরে যায়, বিএনপি খেলে আমাদের সাথে জোট, বিএনপি 20 দলীয় জোট, 20 দলীয় জোটের এখানে মৌলানা ভাসানীর আমার ধারণা আপনি আমার ধারণা হাবিব ভাই আপনার অসাধারণ স্মৃতিশক্তি, কিন্তু আমার ধারণা আপনি 8টির বেশি দলের নাম বলতে পারবেন কোনটা? আপনি কেন 20 আপনি দলীয় জোটের। বলতে পারবেন না? 20টি বলতে হ্যাঁ, পারবেন? 20টি না বললে মানে কাছাকাছি বলতে পারবো। 20টি কাছাকাছি বলতে পারবেন? না, মানে কাছাকাছি আমার বলতে পারবো, কারণ স্মৃতিশক্তি- না এইটুকু না, এখানে আপনি আপনাকে বলে এখানে আপনার মৌলানা ভাসানীর সমর্থক 2-3টা দল আছে যারা একেবারে টোটালি আওয়ামী লীগকে তাহলে আপনি বলতে তার চেয়েও চাচ্ছেন- বেশি আছে না, আপনি বলতে চাচ্ছেন এখন 20 দলীয় জোট এবং- আছে। এবং আওয়ামী লীগের মধ্যে এবং আওয়ামী লীগের 14 দলীয় যে জোট, আজকে আওয়ামী লীগ যে জোটটা করেছে, ধরেন জামাতকে বাদ দেন আপনি, কিন্তু আজকে আমি আওয়ামী লীগ- আমি না, না, শুধু এইটি বুঝতে চাই না, খালি ভাই আমাদের ঘুরে- সময় না যে বিএনপি জামাতের সাথে জোট করে বিএনপি লাভবান হচ্ছে কিনা। না লাভবান সেটা তো বিএনপি বুঝতেছে, মানুষ বুঝতেছে, দেখবে একটা লাভ BNP লোকসান কখন? BNP না না, লাভ লোকসান কখন? না বিএনপি লাভবান হচ্ছে না, কিনা, লাভ লোকসানের কথা আমি কারণ আমি লাভ বিএনপি কখন হবে? নেতৃবৃন্দের কাছে শুনেছি না যে না, বিএনপি লাভ নেতৃবৃন্দ লোকসান না, আমি আমার ইন্ডিভিজুয়াল মধ্যে আলাদা, কিন্তু আমি যদি সার্বিক অবস্থা দেখি লাভ লোকসান কোনটা? জোট। জি। এই জোট বিএনপি একটা জোট, 20 দলীয় একটা জোট, 14 দলীয় মহাজোট একটা। আপনি আজকে নির্বাচন দেন, 20 দলীয় জোটে নিরপেক্ষ থাকলে নির্বাচন দেন। 20 দলীয় জোটে থাকতে জামাত না, না, থাকাতে বিএন- লাভ হচ্ছে কিনা 20 দলীয় জোটের বা বিএনপির? আমি কথা হলো যে সব জোট, সব 20 দল মিলিত একটা জোট, একদিকে 20 দলীয় জোট, একদিকে 14 দলীয় মহাজোট, আপনি ভোট দেন। এই পরিস্থিতিতে ভোট দেন, নিরপেক্ষ ভোট দিলে 20 দলীয় জোট অনেক বেশি সিট নিয়ে শুধু বিএনপি হলে পারবে না। হ্যাঁ, শুধু বিএনপি হলে পারবে শুধু না। বিএনপি না, বিএনপি তারপর জোট তো একটা আছে, না না জোট তো একটা আছে। আমি সমীকরণটা মিলে খালি যাচ্ছি যে সমীকরণটা যে মিলে যে না না, তাহলে শুনুন, তাহলে আমি একটা কথা বলি, এই সমীকরণ যদি আমি বলতে চাই তাহলে আমি এখন পরিষ্কার করে বলতে চাই, 2001 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচন যদি আওয়ামী লীগ বিএনপি একা করতো, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যেত। আবার 2008 সালে যে নির্বাচনটা করলো আওয়ামী লীগ, এই যে মহাজোটকে নিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিলেও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা যেতে পারতো, কিন্তু তারা একটা জোট করেছিল। তো আজকে বিএনপি জামাতকে নিয়ে জোট করে অপরাধ করেছে, আর জাতীয় পার্টির মতো একটা ঠিক আছে, একটা আমি স্বৈরাচারকে নিয়ে আপনার বক্তব্য পরিষ্কার, স্বাধীনতা আপনার বক্তব্য বিরোধী। পরিষ্কার। সুভাষদা তাকে নিয়ে আওয়ামী লীগ অপরাধ করে নাই? সুভাষদা আপনি এটি বলতে চাইছেন, কিন্তু আমি প্রশ্নটা এমন ভাবে করতে চাই যে জামাতি ইসলামীর কে নিয়ে রাজনৈতিক ফায়দা করার ব্যাপারে আওয়ামী লীগ এখন অনেক বেশি মনোযোগী। জামায়াতে ইসলামী যে বাংলাদেশের রাজনীতির একটি দুষ্ট ক্ষত, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা যে বাংলাদেশ এখন সময়ের প্রয়োজন, সেটি আওয়ামী লীগ কৌশলে এড়িয়ে যাচ্ছে নিজের রাজনৈতিক ফায়দার জন্য। এই হচ্ছে আমার মন্তব্য। এই ক্ষেত্রে এখন আপনার মন্তব্য। আপনি কিন্তু আমাকে মার্জনা করবেন। জি, please। আপনি এতক্ষণ এই যে প্রশ্নটা করলেন, এটা বাদ কি বাদ? না বাদ কি বাদ না, আমি বলি শুনুন, এটা আমি আপনাকে বলি বাদ কি বাদ, এ কারণেই জি যে বহু কথা বলা হয়েছে, গত 7 বছর ধরে বলা হয়েছে, এমনকি ফাঁসি যেদিন হবে তার আগের দিনও বলা হয়েছে যে গোপন কোনো মিশন আছে কিনা, এবং জামাতের সাথে আওয়ামী লীগের যে একটা এই বিষয়গুলো নিয়ে, নানান বিষয় নিয়ে যে একটা ঐক্য হচ্ছে, এটা নানানভাবে বলা হয়েছে, সুশীল সমাজরাই বলেছে। আপনি বিএনপি তথ্য বিষয়ক সম্পাদকের কাছ থেকে বিএনপি বিষয়ক তথ্য আপনি যে জানতে চেয়েছেন, উনি তো বলছেন না, কেননা বিএনপির মুখপাত্র, কি দুর্ভাগ্য বাংলাদেশের, তিনি বলছেন সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি কমিটমেন্ট ছিল। কি কমিটমেন্ট ছিল? এবং এই কমিটমেন্ট ছিল এই জন্য বিএনপির জাতির কাছে তার যে না, কিন্তু সুভাষদা আপনি কিন্তু কথাটা আপনার আমি বলছিলাম, ফেভারেবল আমি জায়গায় নিয়ে ফেভার যাচ্ছেন। নিয়েছিলাম। আমি বলছি যে নানা কারণে আমি জামাতে আমি ইসলামের, শুনুন। আমি ষড়যন্ত্রের কথা আসছি না, কিন্তু জামাত ইসলামকে যে নিষিদ্ধ করা হচ্ছে না, 2 বছর আগে বাক্যাংশ সম্পূর্ণ করতে দিচ্ছেন না। না সুভাষদা, 2 বছর আগে ডক্টর শাহদিন মালিক একটি আন্তর্জাতিক সেমিনারে দেখিয়েছেন, শফিক আহমেদ বলেছেন জামাত ইসলামকে নিষিদ্ধ করার জন্য আর কোনো কিছু দরকার নাই, এমনিতে এটি করা যায়, দিনের পর দিন আপনারা যেটি করছেন না সেটি রাজনৈতিক কৌশলের ফায়দা নেওয়ার জন্য করছেন। রাজনৈতিক কৌশলের ফায়দা আওয়ামী লীগ চিন্তাও করে না। কিন্তু বাংলাদেশে বিএনপি নামক যে একটি আত্মহনন মনস্ক যে দল আছে, সেই দলকে তার মোকাবেলা করতে হয়। আপনি দেখেন একটা স্বাধীন সার্বভৌম দেশে এটা কি বলা সম্ভব? এবং বেগম খালেদা জিয়া আজকে দেশে এসেছে, সেই মোকাবেলাটা করার জন্য বিএনপি কে আপনারা সবসময় জামাতের ট্যাগ পরায় রাখতে চান। না ট্যাগ পড়ো না। এখন এটা এই প্রশ্নটা আপনি করতে পারেন তথ্য বিষয়ক সম্পাদকের কাছে। যে করেছিলাম উনি এটা জবাব দিলেন না, জামাত দিয়ে তার কি লাভ হচ্ছে? আমার বাক্যাংশ সম্পূর্ণ করতে দিতে হবে। প্লিজ আপনি বিএনপি কে প্রশ্ন করুন যে বিএনপি জামাতকে ছাড়ছে না, জামাত বিএনপি কে ছাড়ছে না, এ তো হরিহর আত্মা। জি, এবং আপনারা সেটি উপভোগ করছেন। না, উপভোগ করছি না, এবং আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের বাংলাদেশের জাতির ক্ষতি হচ্ছে। এবং ক্ষতি হচ্ছে কারণে দেখেন যে বিএনপি নামক একটি দল যখন প্রধান বিরোধী দল থাকে, তখন কিন্তু আওয়ামী লীগেরও কিন্তু অনেক ত্রুটি বিচ্যুতি কিন্তু নিজের মধ্যে তৈরি করে, এবং হয়েছেও তাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে বলেছে সর্বশেষ সংবাদ সম্মেলনে যে আওয়ামী লীগের বাইরে কোনো লোকের নেওয়ার কোনো প্রয়োজন নাই, আওয়ামী লীগ কোনো বাইরের লোক দিয়ে দল করবে। বাইরের লোক বলতে এই যে জামাত ইসলাম বলেন, অন্য যে কোনো দল বলেন, মানে যিনি এতদিন আওয়ামী লীগ করতেন তিনি শুধু আওয়ামী লীগ করবেন, আমি আজকে আওয়ামী লীগ করতে চাইলে করতে পারবো না। আপনি আবার সম্পূরক প্রশ্ন করে আমার বাক্যাংশ অন্যদিকে ঘোরালেন। আমি আপনাকে বলি
জি। বাংলাদেশের যেই বিচারটা হচ্ছে এই জি। বিচারটা পৃথিবীতে নুরেমবার্গ ট্রায়ালের পরে এই 70 বছরের ইতিহাসে সবচেয়ে আন্তর্জাতিক মানের এবং সবচেয়ে রেফারেন্স দেওয়ার মতো একটি বিচার করেছে বাংলাদেশের সুভাষ দা, আপনি প্রধানমন্ত্রী। এই জায়গা থেকে শুরু করেন, আমরা একটা বিরতি নিচ্ছি, কিন্তু আপনি আমাকে বলেন যে জামাতি ইসলামীকে যে আপনারা নিষিদ্ধ করছেন না, সেটি কি আসলে কোনো সামর্থ্যের অভাব, সেটি কি আইনের অভাব, সেটি কি যুক্তির অভাব, নাকি সেটি আপনাদের রাজনৈতিক কৌশলের অংশ? আপনি কি উত্তর এখন শুনবেন না বিরতির পরে? বিরতির পরে শুনবো। রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে আপনারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করছেন না, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। আজকের বাংলাদেশের সুভাষ দা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে জামাত ইসলামীকে আসলে কৌশলে বিএনপির সাথে একসাথে রেখে জামাত আর বিএনপিকে এক বাক্যে যাতে বলা যায় সেজন্য জামাতকে নিষিদ্ধ করছেন। শোনেন, আওয়ামী লীগের অনেক ত্রুটি বিচ্যুতি আপনি এখানে আলোচনা করতে পারবেন, কোন কোন ত্রুটি বিচ্যুতির সাথে আমিও একমত থাকবো, যেটা আরো সমালোচনা করব। আওয়ামী লীগের কিন্তু একটা তার জন্মসূত্রে পাওয়া যে সংগ্রামী ঐতিহ্য, এই জায়গা থেকে সে কখনো সরে নাই, কখনো সরে নাই। 1991 সালে আওয়ামী লীগ যদি মনে করত জামাত জাতীয় পার্টি এবং নিয়ে সে সরকার গঠন করবে, অবশ্যই সে পারত, সে কিন্তু করে নাই। 1991 সালে 14 এপ্রিল, আমি তারিখ উল্লেখ করছি, 67 মিনিট বক্তৃতা রেখেছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী হিসেবে। তার মাইক 70 বারের উপরে বন্ধ করা হয়েছিল যে এই যুদ্ধাপরাধীর বিচার বাংলাদেশে কিন্তু কিভাবে সুভাষ করবে। দা, 1991 সালে যে উদাহরণটা আপনি দিলেন, সেই উদাহরণটা কি উল্টা উদাহরণ হলো না? যে আওয়ামী লীগ তো চেষ্টা করেছিল আসলে। আওয়ামী লীগ কখনো চেষ্টা করেনি। আমি আপনাকে বলি, জামাতের সাথে তার যে লড়াই, এই লড়াই চিরন্তন। আপনি দেখেন তো, আপনি যখন ছাত্র রাজনীতি ছিলেন, জি, ছাত্রলীগের কত ছেলে, উনি তো ছাত্রলীগের তখন প্রেসিডেন্ট ছিল, তার কর্মীরা কতজন শিবিরের হাতে নিহত হয়েছে। শিবিরের কর্মীদের হাতে আসলে বিএনপির কর্মীরাও নিহত হয়েছে। না না না, খুব অল্প, খুব অল্প, না যাই হোক, খুব অল্প। যাই হোক, এটা চাস্তো ভাই আর খুবতো ভাইয়ের মধ্যে গন্ডন। আমি আপনাকে যে জিনিসটা বলি, এই যে সঞ্জীব চট্টোপাধ্যায় একটা বিখ্যাত লেখা আছে, তিনি বলেছিলেন যে শক্তিমানদের কোন কোন রাজনৈতিক নেতাদের দেখলে মনে হয় যে চক্ষু লজ্জা থাকতে নেই। আমি তো মনে করি বেগম খালেদা জিয়াকে পরিষ্কার করতে হবে। সালাউদ্দিন কাদের চৌধুরী তার স্থায়ী কমিটির সদস্য ছিল, এ ব্যাপারে জাতির সামনে তাকে প্রকাশ করতে হবে এবং তার মুখপাত্র যে বক্তব্য রেখেছে সেই বক্তব্য পরিষ্কার করতে হবে যে তিনি কোন দিকে আপনি থাকবেন। আরেকটি জায়গায় প্রশ্নটি নিয়ে গেলেন সুভাষ দা, জামাতি ইসলামী রাজনীতি নিষিদ্ধ না করে আওয়ামী লীগ কৌশলে খেলা খেলছে কিনা আমার প্রশ্ন। কৌশলে খেলা আপনি বলছেন আওয়ামী লীগের সংগ্রামী রাজনীতি আছে এবং বিএনপি খারাপ। আমার প্রশ্নের উত্তরে আপনি দুটি কথা বললেন। নিষিদ্ধ করার যে গণজাগরণের তৈরির ব্যাপারটি, সেই গণজাগরণ লাগবে কেন? ঢাকা ভাগ করতে গণজাগরণ লাগে না। আওয়ামী লীগের কোন সিদ্ধান্তে নিতে গণজাগরণ লাগে? আবার অন্য প্রসঙ্গ নিয়ে আসলেন। না কোন সিদ্ধান্ত, আওয়ামী লীগের কোন সিদ্ধান্ত নিতে তো গণজাগরণ লাগে না। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে গণজাগরণ লাগে। অবশ্যই লাগেছে। আমি বলি আপনাকে, না গণজাগরণ লাগে না। সরকার হচ্ছে যেই রায় খায়রুল হক সাহেব দিয়েছেন, সেই রায়ের আলোকে আরো দুইবার রায়ের আলোকে আরো দুইবার তত্ত্বাবধায়ক সরকার রাখা যেত। সেই ব্যবস্থা কি আপনি করেছেন? আপনি চেষ্টাই করেন। আমি চেষ্টাই করি। গালি খেয়েছেন ঘন্টার পর ঘন্টা, গালি খেয়েছেন ঘন্টার পর ঘন্টা, চেষ্টাই করি নাই। আমি বলি এই বিএনপিকে দিয়ে বেগম জিয়া একটি দিন আলোচনার জন্য ডেফার করতে বলেছিলেন, একটি দিন। প্রধানমন্ত্রী যেটিতে আপনি গালি খেয়েছেন আপনি বলছেন, বেগম জিয়াকে যখন তিনি ফোনে কথা বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনি একটি দিন চেয়েছিলেন যে আজকের দিনটা আমি পারবো না, এরপর আপনি যখন ডাকেন আমি আসবো। হ্যাঁ, উনি আসতেন, ওনাকে উন্মুক্ত রাখা হয়েছিল। যখন ডাকেন, এই আমন্ত্রণ যখন ডাকেন, আপনার প্রধানমন্ত্রীর বক্তব্য আমার কিন্তু খুব স্পষ্ট করে মনে আছে। জি, যখন এক পাশে গালি হয়েছে যে কাঁচা বাংলা তিনি শুনেছেন, এটা কাঁচা বাংলা বলবো। এই কাঁচা বাংলা শুনেছি যেমন আমরা, আর প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনারা এখন অনেকে স্বীকার করবেন না, আজ থেকে 50 বছর পর হলেও এই দেশের মানুষ, সারা পৃথিবীতে গবেষকরা গবেষণা করবেন তিনি কি কাজটি করেছেন, এবং সারা পৃথিবীতে যেখানে যুদ্ধাপরাধীদের বিচার হবে সেখানে কিন্তু বাংলাদেশের আমার ধারণা রাজনৈতিক কৌশলের ব্যাপারটি আপনি কৌশলে এড়িয়ে গেলেন। আমি একদম কৌশলে এড়িয়ে গেলাম। আমি কৌশলে এড়িয়ে গেলাম। স্পষ্ট বলে করি, আওয়ামী লীগের সাথে জামাতের কোন রকম ক্যালিব্রেশন কোনদিন সম্ভব নয়। আমি এই কথা কিন্তু বলিই নাই যে আওয়ামী লীগের কোন রকম ক্যালিব্রেশন আছে। আমি বলছি রাজনৈতিক কৌশলের অপকৌশল হিসেবে বিএনপির সাথে ট্যাগ করে ব্যবহার করতে না। অপকৌশল খেলে না, অপকৌশল রাজনীতি সৃষ্টি করেছে বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগ সেগুলি অনুসরণ করে নাই। অপকৌশলের রাজনীতি বলে বিএনপিকে আপনারা যেগুলি বলে গালি দেন, যেসব ধর্ম নিয়ে যেগুলি করা করেছে, বিএনপির মাথার মধ্যে তার জিনোম কোডে যুদ্ধাপরাধী রয়েছে, জিনোম কোডে। আমি জনাব রহিন হোসেন প্রিন্স আপনার কাছে চিৎকার করছে, আপনারা এই ব্যাপারে কিছুই বলছেন ঠিক আছে। আর তো না জনাব রহিন হোসেন প্রিন্স, আমি একটু ছোট করে বলি যে যুদ্ধাপরাধীদের বিচারটা নিয়ে যখন কথা অঙ্গীকার করতে, এই যে হাবিব ভাই তার বক্তব্যের একদম শুরুতে আমি লিখে রেখেছিলাম, আমার প্রিয় নেতা তো, ধরেন এরা অপরাধী, এখনো বলছেন হাবিব ভাইরা ধরেন এরা অপরাধী, জি, এবং যে ছাপাই সাক্ষীর কথা বলেছেন হাবিব ভাই, আপনার তার থেকে বলি, আমি খুব ডকুমেন্ট নিয়ে কথা বলি,
যেই ছাপাই সাক্ষীর 8 জনের কথা বলা হয়েছে 4 এপ্রিল এবং 5 এপ্রিল, 18 এপ্রিল এবং 19 এপ্রিল 1971 সালের এই 4টি দিনের কথা ছাপাই সাক্ষীর কোনো জায়গায় কিন্তু উল্লেখ নাই। এবং যে পাঞ্জাব ইউনিভার্সিটির যে চেয়ারম্যানের এফিডেভিট দেওয়া হয়েছে সেটা ভুয়া। না, যাই হোক, সেটা সেটি document সেটি না। সেটি এইটা নিষ্পন্ন খোলা বিষয় থাকতে সেটি আর পারে, কথা বলে লাভ নাই। পরে আমি ওইটা প্রিন্স বলা ভাই যাবে আপনার আর কি। কাছে আসতে চাই। প্রিন্স ভাই, আমি আপনার কাছে বিরতির পর ফিরে আসি। এই কথা ঠিক যে যুদ্ধাপরাধের বিচারের অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগের যে অঙ্গীকার ছিল, সেই আওয়ামী লীগের সেই অঙ্গীকার পালন করছে। এই বিষয়টি বাদে আমাদের অনেকগুলি সূচকেও আসলে আমরা অনেকখানি এগিয়েছি, কিন্তু কিছু কিছু জিনিস আওয়ামী লীগের ইশতেহারে স্পষ্ট ছিল যেগুলি নিয়ে আপনারা লড়াই করছেন। সেই সব জিনিসের ব্যাপারে আওয়ামী লীগকে আমরা একটি স্বাধীন, আমরা একটি আলাদা জ্বালানির নীতি পাবো ভেবেছিলাম, আমরা একটি কয়লা নীতি পাবো ভেবেছিলাম, আমাদের পরিবেশ নিয়ে আমরা উদ্বেগ আশা করেছিলাম। সেগুলি কোনোটা ক্ষেত্রে, যেগুলি নিয়ে আপনারা মাঠে আছেন, সেগুলি কোনোটা ক্ষেত্রে আসলে আমরা আওয়ামী লীগ সরকারকে তৎপরতে দেখি না, নাকি কিরকম দেখি সেটি আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। সুভাষ দা, আওয়ামী লীগ তার নির্বাচনী অঙ্গীকার যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নে যেটা করছে আমরা সবাই তাকে সমর্থন জানাচ্ছি, কিন্তু আরো যে নির্বাচনী ইশতেহারগুলি আছে তার বেশ কিছু জিনিস আসলে অবহেলার মধ্যে থেকে যাচ্ছে। আপনারা রামপাল নিয়ে আন্দোলন করছেন, একটি কয়লা নীতির জন্য আমরা কথা বলছি, পরিবেশ এবং আরো নানা রকম বিষয় নিয়ে কথা বলছি, প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, শিক্ষা নীতি আমরা যেরকম চেয়েছিলাম সেরকম পাইনি, একটি নারী নীতির ক্ষেত্রে আসলে অনেকখানি পিছিয়ে থাকছে সবকিছু। এই সবগুলি অঙ্গীকারের ব্যাপারে আমরা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছিলাম, কিন্তু আমরা দেখছিলাম যে দিনের পর দিন ব্লগার, প্রকাশক নিয়মিত বিরতিতে খুন হচ্ছে। আওয়ামী লীগকে এইসব দিকগুলির জন্য ব্যর্থ বলা না, যায় একটা আমি ওই কথা বলা একটা আমি ওই কথা বলার আগে স্যার 30 সেকেন্ড একটু ছোট্ট মন্তব্য করে যাই। দেখুন, এখানে একটা আলোচনা আসছে আজকে, যেহেতু একটা প্রধান বিষয় যুদ্ধাপরাধীদের বিচার এবং জামাতের জায়গায়, এখানে সুভাষদা 2টা কোশ্চেন তুলেছে, যে একটা গণজাগরণ কোশ্চেন, আরেকটা বলছেন যে আইনের বিষয়। আপনি যদি দেখেন, গণজাগরণ তো হয়েছে, যে গণজাগরণ হলো, গণজাগরণ মঞ্চে যে লক্ষ লক্ষ মানুষ, সারা দেশে কোটি মানুষ সমর্থন করলো, তার তো অন্যতম দাবি ছিল জামাতেরকে নিষিদ্ধ করো। সুতরাং আমরা কিন্তু সময়টা ফেল করছি, যে গণজাগরণের মধ্য দিয়ে যেটা করতে, এটা করছি না। আমরা প্রত্যেকটা যে রায় প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু জামাত সম্পর্কে বলাই হচ্ছে তাদের যুদ্ধ অপরাধে দণ্ডিত, এবং ওইটাও করা যায়। সুতরাং আমি বলছি যে সময় আসেই। এইখানে আরেকটা জায়গায় আমি বলতে চাই, এখানে দেখুন, এই বিচার টিচারকে সামনে রেখে এবং এখন সারা বিশ্বের যুদ্ধোন্মাদনা আইএসকে সামনে রেখে বাংলাদেশে কিন্তু সাম্রাজ্যবাদ, যারা 71-এর মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, তারাও কিন্তু আমাদের দেশের উপরে নানাভাবে প্রভাব বিস্তার করতে চাইছে। পাকিস্তানের ঘটনা, ইউএস এর পররাষ্ট্র ডিপার্টমেন্টের বক্তব্য আমরা কিন্তু দেখছি। সুতরাং এই সময় দরকারই হচ্ছে এই যুদ্ধ অপরাধীদের রাজনীতিটা বন্ধ করে, আইনি সুযোগ বন্ধ করে জাগরণ সৃষ্টি করার কাজ। সেইটা যদি করতে আমরা ব্যর্থ হই, তাহলে কিন্তু আমরা একটা সংকটে পড়বো। এবার আপনি যেটা বলছেন, দেখুন, একটা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের এই কাজটা করব, কিন্তু মানুষ কি চায় অন্যতম কাজ? তার একটা হচ্ছে সে তার দেখতে যে একটা নীতি নৈতিক অবস্থান থেকে সরকার তার রাষ্ট্র পরিচালনা করছে, সে জায়গায় ব্যর্থ আমরা কিন্তু জানি। তার একটা প্রধান কারণ, কথাটা কঠিন হলে আমাকে বারবার বলতে হয়, সেটা হচ্ছে যে কোন অর্থনীতির নীতির উপরে দণ্ডায়মান হয়ে একটা সরকার তার কার্যক্রম পরিচালনা করে। মুক্তিযুদ্ধের পরে তাজউদ্দিন সাহেবের যে অর্থনীতি ছিল, এমনকি বঙ্গবন্ধুর সময় যে অর্থনীতি ছিল, আমরা বারবার বলি যে 75 15 আগস্টের পর জিয়াউর রহমান এরশাদের হাত ধরে মুক্তবাজার নামে যে লুটপাটের অর্থনীতির ধারা চালু হয়েছিল, এখন কিন্তু সেই ধারা বদলায়নি। সুতরাং তারই কারণে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা কিন্তু আইএমএফ, বিশ্বব্যাংকের বাইরে যেতে পারছি না। আজকে যখন কথা বলছি, আপনি দেখবেন গতকালও আমাদের অর্থমন্ত্রী আইএমএফকে নিশ্চিত করছে কি তার অর্থ নেওয়ার জন্য, যে অর্থ আমাদের প্রয়োজন নেই, আমাদের যথেষ্ট অর্থ দেশে আছে, তারপর নিশ্চিত করছে না, আমরা তেলের দাম বিশ্ববাজারে যতই কমে আমি কিন্তু কমাবো না। আমি এইখানে কিন্তু এই জায়গা থেকে আগে যে ভর্তুকি দিয়েছি টাকাটা তুলে আনবো, এবং আলটিমেটলি যে কথাটা আসে নাই, যেটা ইন্ডিয়াতে আপনারা এখন আরো দেখতে পাইবেন, যে কর বড়দের কাছ থেকে কমিয়ে এনে যে সোশ্যাল ওয়েলফেয়ার খাতগুলোকে কাটেল করা। এইখানে বলছে আইএমএফকে, সে বলছে আমি আগামী 16 সালে যে আমি কিন্তু পুরো ভ্যাট এবং কর নীতি ইমপ্লিমেন্ট করব, তার মানে মানুষের পকেট কাটার আরো কাজগুলো করব। আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম, ঠিক এই ধারাবাহিকতায় যে সে কিন্তু আজকে জ্বালানি নীতিও করতে পারছে না। আজকে যে ওই যে জাগরণের যে কথাটা বললেন, মানুষকে সামনে রেখে আজকে নারী নীতি বাস্তবায়ন বা নারী অধিকারের আরো যে কাজ করা, সেই জায়গায় সে করছে না। আজকে বিয়ের ব্যাপারে ঘটনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমি বলছি যে এই জায়গাটা আরেকটা বড় জায়গায় ঘটছে, লুটপাটটা বাংলাদেশে বন্ধ করা মোটেই যাচ্ছে না, বরঞ্চ আমাদের অর্থমন্ত্রী ওই যে ওই ধারার লোক, সে আজকে বলছে 4000-5000 কোটি টাকা গেলে কিন্তু কোনো টাকাই সে মনে করে না, 5 টাকার কয়েন নাকি সে কোনোদিন দেখেনি। তার মানে ধারাটা কোথায় আছে? আজকে এই লুটপাট
উপর থেকে শেষ পর্যন্ত চলে আসছে। এবং শেষে আরেকটা ঘটনা এই জায়গায় ঘটতে যাচ্ছে, সেটা আমাদের খুবই সাবধান থাকা জরুরি বলে মনে করি। সেটা হচ্ছে কি জানেন, যে দেখুন এই যে মানুষের একটা যে ভালো কাজের কথা বলছি, এইটাকে ধরে লুটপাট বন্ধের জন্য যদি আপনি একটা জাগরণ সৃষ্টির কাজটা না করতে পারেন, আপনি যদি মানুষের উপরে ভরসা না করেন, জনতার উপরে ভরসা না করেন, খালি পুলিশের উপরে ভরসা করেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা যে কোনো সময় থাকে। এইটা মনে রাখা দরকার। এই ধারাটা বাংলাদেশে কিন্তু একটা চলছে, সুতরাং এই চলধারাটা তুলতে হবে। না হলে আমি বলবো যে মুক্তিযুদ্ধের এই সরকারের যে অন্তত পক্ষে যুদ্ধাপরাধীদের বিচার করে যে সফলতা লাভ করলো, এই সফলতা যে কোনো সময় ম্লান হওয়ার জন্য ম্লান হতে পারে, কারণ অন্যরা কিন্তু এবং কি আমরা বলে যে কিন্তু আমাদের- সুভাষ দা, আমি একটা হাই ভাইকে শুনি। রেডি হয়ে আছে। হাই ভাই, আপনি সুভাষ দা অনেকগুলি বিষয়ের অবতারণা করেছেন, আপনি যদি এর হ্যাঁ, সুভাষদা অনেকগুলো অবতারণা করেছে, তা আমি অসম্মান করে কথা বলতে চাই না, সম্মান দিয়েই কথা বলতে চাই। সুভাষদা যে কথা বলেছেন, আমি আগামী সুভাষ, আমি সুভাষ। সুভাষ সিংহ রায় সুভাষই বললেও বলেন আপনি। আমার ছোট ভাই, হ্যাঁ স্নেহের। হ্যাঁ তো আগামী 50 বছর বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রীর যে কর্মকাণ্ড, তাই না রিসার্চ হবে। অবশ্যই আমি যদি আমার ছোট ভাইকে স্নেহের সুভাষকে বলি জি। যে এটা যদি রিসার্চ হয়, তো 300 আসনের ভিতরে 153টায় বিনা ভোটে বা ভোট ছাড়া নির্বাচন এবং 5% ভোট দিয়ে একটা সরকার পরিচালনা, এটা আপনি যদি research হয়, 5% কোন তথ্য থেকে বলছেন সেটা বলেন, তথ্যটা তথ্য রেফারেন্স দেন। তথ্য Reference এমনি তো দেন। 300 আরে আসনের BNP ভিতরে তথ্য দিলে তো 71 হবে না। এমনি নাই। এবার এটা কি প্রমাণ করা যাবে যে 40% ভোট হয়েছে? তাহলে 48 ঘন্টা এটা কি পরে প্রমাণ দিল কেন? 50% ভোট হ্যাঁ, হয়নি? এটা প্রমাণ অবশ্যই করেন প্রমাণ। আপনি? 48 ঘন্টা পরে দেওয়া মানে পার্সেন্টেজ করা মানে হয়। তাহলে তো আরে সাথে BNP দুই জন্ম ঘন্টার তো মধ্যে- নির্বাচনের আমরা- মধ্যে আমরা- দিয়ে আমরা- আমাকে আমরা- একটা আমরা- প্রশ্ন আমি বলছি। এই জায়গায় এই আসতে পর্যায়ে। চাই, যেখানে আমাদের আজকে আরো যে সেই কথাটা প্রসঙ্গে, বললাম, হ্যাঁ। যে আজকে যে কথাগুলো বলা হচ্ছে বিএনপির বিরুদ্ধে, যে কথাগুলি বলা হচ্ছে, আজকে দেখেন যে উনি তো গণতন্ত্রের কথা বলেন, একটা মানুষ যাই বলুক না কেন, মানুষের তো গণতান্ত্রিক অধিকার ছাড়া মানুষ কিন্তু কেউ বাঁচতে চায় না। ছাকা সৌদির সম্বন্ধে বিএনপির বক্তব্যটা বলেন। এটা তো সে জিজ্ঞাসা করলে বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে আজকে যুদ্ধ অপরাধের বিচার করে এই যে মনে হচ্ছে যে আমরা যে ইরিগেশন করি না, জমিতে সারটা দিলে বা ধান বড় হয়, তো আজকে মনে হচ্ছে যে আওয়ামী লীগ এরকম, মানে ধান যেমন পিচ ঢালা রাস্তার উপরে যত সারই দেওয়া থাকে না, পানি দেওয়া না, ধান যেমন গাছ জন্মায় না, জন্মালে ওটা একটা অস্বাভাবিক মতো লাগে, ওখানে ধানের গোটা গোটা রাখা যায়। আজকে আওয়ামী লীগের জন্মটা মনে হচ্ছে এরকম, যেখানে থাকা যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ। এবং আপনাকে আমি সামনে বলে বলবো না, আমি আজকে 2 দিন টক সময় শুনেছি, প্রত্যেকটা টক সময় শুনি, চেষ্টা করে ঘুরাই ফিরা দেখার জন্য। সঞ্চালক থেকে শুরু করে, আপনি ব্যতিক্রম, সঞ্চালক থেকে শুরু করে অধিকাংশ সবাই, তাও বলবো না, একই ঘরের লোকজনকে ডেকে এই যে কাহিনী বানাচ্ছে, এবং এরা কোথায় ছিল এরা মনে করে আসমান থেকে আসছে, এরা কিন্তু দেখে নাই বাংলাদেশের পরিস্থিতি, বোঝে নাই, মানে সবই আওয়ামী লীগ হয়ে গেছে। আজকে দুর্নীতি করতে করতে আজকে আওয়ামী লীগের ম্যাক্সিমাম মন্ত্রী থেকে শুরু করে আজকে দুর্নীতিতে আওয়ামী লীগের হাবিব ভাই, আমরা একদম হাই ভাই, আমরা একদম শেষ পর্যায়ে আওয়ামী লীগের কোন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে? আপনি সবার বিরুদ্ধে আছে? হ্যাঁ, অধিকাংশ মন্ত্রীর বিরুদ্ধে অধিকাংশ মন্ত্রী আজকে যদি আমরা আজকে তো আমরা বিরোধ, আজকে তো আমরা পারবো না, না। ক্ষমতায় যখন থাকবে না তখন এই যে আজকে বেগম খালেদা জিয়া কালকে আসলেন লন্ডন থেকে, বলা হলো কি বেগম খালেদা জিয়া আসবেন না, পালিয়ে গেছেন, মির্জা ফখরুল ইসলাম আসবেন না, এই যে সমস্ত কথাগুলি বলা হয়। কালকে উনি আসলেন, এয়ারপোর্টে কি ওনাকে বিএনপি নেতাকর্মী থেকে সুষ্ঠুভাবে যেতে দেওয়া হয়েছে? এটা কোন গণতন্ত্র? তারপরে আপনার আমাদের রংপুরে মুজাফর ভাই, আমাদের বীর মুক্তিযোদ্ধা, সে কোম্পানি কমান্ডার, তাকে উঠিয়ে নিয়ে গেছে 3-4 দিন ধরে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কি গণতন্ত্র? আজকে এই সমস্ত ইতিহাসগুলি সামনের দিকে শুধু বিএনপিকে, বিরোধী দলকে দমাতে গিয়ে সরকার যে সমস্ত নীতি, নৈতিকতা, প্রশাসন, পেশাদারিত্ব সবকিছুকে ধ্বংস করে ফেলছে। এই জবাবদিহিতা কিন্তু আওয়ামী লীগকে করতে হবে। না হাই ভাই, যদি এটা মনে করে আমার মনে থাকে- হয়, হাই ভাই, আমার মনে হয় যে আপনি জবাবদিহির প্রশ্ন করছেন সেটা অবশ্য ঠিকই আছে, কিন্তু আপনি খুবই জেনারেলাইজেশন করছেন কিনা। কালকে বিএনপি আপনারা বরং বলেছিলেন যে আমি একদম আপনাদেরকে কোট করে হাবিব ভাই, আপনারা বলেছিলেন যে দেশে ফেরার আগে বেগম জিয়ার নিরাপত্তা নিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে শঙ্কা প্রকাশ করেছিল, আমি যদি খুব ছোটভাবে বলি। এবং বিএনপি কালকে এরকম একটি দিন, 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অনেক মনোযোগ কিন্তু অন্যদিকে ছিল। কালকে 2 জন বড় আমি বলবো যে 2 জন শীর্ষস্থানীয় নেতার সর্বোচ্চ রায় কার্যকর হওয়ার কথা ছিল, তারপরও বিএনপি নেত্রীকে যথোপযুক্ত নিরাপত্তা দিয়ে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। আপনারা সরকারকে ধন্যবাদ দেন। না, সরকার বিএনপি নেতা কর্মীদের তাই বলে এরপরে যথাযথভাবে তার কাছে পৌঁছাতে দিবে না, যেতে দিবে না, এটা তো হয় না। না, সব কর্মী ভিআইপি লাউঞ্জে ঢুকবে। সবাই যাবে কেন? নিরাপত্তা বিএনপি কুরুনাকে ভিআইপি লাউঞ্জে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করি। তবু আপনি বলছেন যে এটা কি গণতন্ত্র না? আমাদের আর সময় নেই হাবিব ভাই, আপনি না, আমি 1 সেকেন্ড আমি একটা কথা বলতে চাচ্ছি। আমরা যত যাই করি না কেন,
আমি বলতে চাই গণতান্ত্রিক ধারায় যদি ফিরে না আসে, যে সর্বনাশ হবে, এই সর্বনাশের সাথে বাংলাদেশ এই জায়গা থেকে আমাদের হাতে 20 সেকেন্ড সময় আছে। আপনি যদি বলেন গণতন্ত্রের ধারা যদি আপনি ফিরে না আসেন, গণতন্ত্রের ধারা যদি ফিরে না আসেন, হাবিব ভাইয়ের বক্তব্য শুনে আমার সেই মেঘনাদ বধের সেই কাব্যের কথা মনে পড়লো, যে একই কথা শুনি আজি মন্থরার মুখে। বিএনপির কাছ থেকে নীতি, নৈতিকতা, গণতন্ত্র এই সমস্ত কিন্তু এখন শুনতে হয়। এইসব বলে কিন্তু আপনি বিএনপির কাছ থেকে বলি আর আমাদের কাছে বলি নৈতিকতা আছে দাবি। যেই পার্টির নেত্রী তিনি পত্রিকায়, বিদেশি পত্রিকা লিখে বলে দেশকে আপনি আমি বলি শুনেন, অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।